Hello, my Moments and Magic family. Welcome to কোসামেট ব্লগ 2. এটা আমাদের লাস্ট ডে আইল্যান্ডে বা দ্বিতীয় দিন, আমরা দুদিন ছিলাম। সো চলুন ব্লগটা দেখি কেমন ছিল দ্বিতীয় দিনটাও আমাদের ওখানে। হ্যাঁ, আগের দিন তৃতীয় দিনের কিছু ঝলক দেখিয়েছিলাম আপনাদের, বাট আজকে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের হোটেলটা কেমন ছিল, আইল্যান্ডটা কেমন, আইল্যান্ডের যে একটা ছোটো হিস্ট্রি বা মিথ বলেছিলাম সেটার ডিটেল আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো এই যে হোটেলের সাথে আমাদের অনেক ধরনের অ্যাক্টিভিটিসও ছিল। বাচ্চারা পানিতে নেমেছে, সাঁতার কেটেছে, আমরাও স্নর্কেলিং করেছি, অন্যান্যরা কায়াকিং করছিল। বাঙালিরা পুরে বেশি এই ছোট লেগুনে কায়াকিং করতে অতটা মজা লাগছিল না, আমরা তাই করিনি। বাট স্নর্কেলিং ওয়াজ রিয়েলি নাইস। ফিফির মতো অত মাছ না থাকলেও কাছাকাছি এলাকাতে বাট মাছ ছিল, ছোট একটু, বাট ছিল, ভালোই ছিল এবং পানি এত পরিষ্কার স্নর্কেলিং গিয়ার ছাড়াও দেখা যাচ্ছিল। এটা আমাদের হোটেলের একটা ছোট্ট ইনফিনিটি পুল, বাট পুলের ভিউ ও মা বলার বাইরে, এত সুন্দর ছিল যে কি বলবো। আর পুলটার পাশেই হচ্ছে এর হোটেলটার রেস্টুরেন্টটা ছিল। এই হচ্ছে হোটেলের সামনের যে বিচটা, এটা একটা দুদিকে পাহাড় দিয়ে ঘেরা একটা লেগুন মতো জায়গা, ঠিক আছে, যে কারণে এখানে ঢেউ জ্বরের সময় জোরে আসলেও বাদবাকি সময় সমুদ্র বেশ শান্ত থাকে। আর ওই যে সকালবেলা বলেছিলাম শার্ক দেখেছি আগের বার, বা হয়তো শার্ক দেখেছি, আই ডোন্ট নো। ওই এলাকাটা আসলে আর একটু দূরে, আমরা সকালে হাঁটতে হাঁটতে আমি আর আমার বড় ছেলে চলে গিয়েছিলাম। বাট এখানে হোটেলের পাশে যে ওরা একটা মার্ক করা জায়গা রাখে যেখানে আপনি স্নর্কেলিং বা সুইমিং করতে পারেন। সো আই ডোন্ট থিঙ্ক ওখানে তেমন অসুবিধা হবে। আর সমুদ্র তো খোলা, এখানে যদি আসেও সেটা আসলে আপনার আমার কন্ট্রোলে নেই। হ্যাঁ, এটা তো সুইমিং পুল না, এটা সমুদ্র, সমুদ্রে একটু অ্যাডভেঞ্চার থাকবেই। এই যে আমার পানির নিচের ভিউ, পানির নিচে আলো একদম ক্লিয়ার চলে আসছে, বিকজ স্যান্ড ওয়াজ অ্যাবসলিউটলি হোয়াইট। আর দেখুন মাছগুলো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, এত মনোরম পরিবেশ এখানে যে আপনি আসলে পানিতে না নেমে পারবেন না। আর যারা ধরেন একদমও নামে না তারাও নেমে যাবে। আর আমরা তো ওয়াটার পারসন, সো পানিতে তো আমরা নামবই। যাই হোক, সকালে অনেক স্নর্কেলিং করলাম, করে একটু খিদেও লেগে গেল। এরপরে ভালো একটা বুফে ব্রেকফাস্ট করলাম। এদের ব্রেকফাস্ট কালেকশনস খুবই ভালো ছিল। আমরা হোটেলের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়েছিলাম রুমের সাথে। আমরা 5 জন গিয়েছিলাম, 4 জনের পাওয়ার কথা, বাট ওরা 5 জনকেই দিয়েছিল। সো আমাদের কোনো এক্সট্রা পে করতে হয়নি। ভালোই কালেকশন ছিল ডিফারেন্ট টাইপের ফুডে, অ্যান্ড আমরা যেগুলো পছন্দ করি সেগুলো সবই ছিল, আমাদের খুবই মজা লেগেছে। আর এই হচ্ছে আমাদের হোটেলের ভিউ। হোটেলটা পুরোপুরি সমুদ্র এবং পাহাড়ের মাঝে, এবং পাহাড়টা কেটে রুমগুলো বানানো, যে কারণে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয়। বাট মনে হয় যেন প্রকৃতির সাথে হোটেলটা পুরো মিশে গেছে। হ্যাঁ, কাঠের তৈরি ফ্রেমওয়ার্ক, তার সাথে কোনো এক্সট্রা তামঝাম নেই, চকচকে কিছু নেই, সবুজ দিয়ে ঘেরা বাকি অংশগুলো। মানে আইল্যান্ডটা ঠিক যেরকম সেরিন, আমাদের হোটেলটাও ওরকম ছিল। আপনারা কখনো গেলে এই হোটেলটাতে থাকবেন, আমি হাইলি রেকমেন্ড করছি। আমি বিশ্বাস করি আপনাদের ভালো লাগবে। এটা কোনো পেড প্রমোশন না, আমার খুব পছন্দ হয়েছে তাই আমি বললাম। আচ্ছা, এখন আসি আইল্যান্ডে সেই মিথে, আমার মারমেডের গল্পে। যতটুকু আমি শুনেছি বা জেনেছি সেই ওয়াইজ বহু বছর আগে এই আইল্যান্ডে থাকতো এক রাজপুত্র, যার বাঁশিতে ছিল জাদু। তার বাঁশিতে সমুদ্রও শান্ত হয়ে যেত। আর সেই বাঁশির সুরে এক আইল্যান্ডের আশেপাশে থাকা মৎস্যকন্যা বা মারমেড তার প্রেমে পড়ে যায়। দুজনের অদ্ভুত এক প্রেমের গল্পের মধ্যে তারা বাধা সৃষ্টি হয় সমুদ্রবাসী এবং অবশ্যই স্থলের মানুষজন। বাট তারপরেও তারা তাদের একে অপরের সাথে থাকা ছাড়েনি, বরঞ্চ তাদের একটা সন্তানও হয়, যে আমাদের অ্যাকোয়াম্যানের মতো মানুষের রাজ্যেও থাকতে পারতো, সমুদ্রেও কন্ট্রোল করতে পারতো। সেই সন্তানটি ছেলে সন্তান ছিল। তাদেরকে কোনো একটা বিপদ বা ঝড় থেকে বাঁচাতে গিয়ে মারমেড তাদেরকে বাঁচিয়ে সমুদ্রতলে তলিয়ে যায়, এবং এরপর থেকে তাকে কেউ দেখেনি। বাট এই আইল্যান্ডের মানুষ বিশ্বাস করে শি ইজ স্টিল ওয়েটিং তার সন্তান এবং স্বামীর জন্যে।
অন্যদিকে তার স্বামী যে প্রিন্স, সেও ওই যে সমুদ্র পাড়ে তারা বসে গল্প করত, প্রতিদিন সেখানে বসে থাকতো, ওয়েট করতো আমৃত্যু পর্যন্ত তার ওয়াইফের জন্যে। আর বলেছিলাম না তাদের সন্তান ছিল কিছুটা অ্যাকোয়াম্যান টাইপ, যে সমুদ্রকেও কন্ট্রোল করতে পারতো আবার ল্যান্ডকেও। সে কারণে সমুদ্রের ঝড় ঝাপটা থেকে এই দ্বীপের বাসিন্দাদেরকে, যারা বেশিরভাগই ছিল হচ্ছে কি মৎস্যজীবী, তাদেরকে বাঁচানোর দায়িত্ব ছিল তার উপরেই। সে যতদিন ছিল সে এদেরকে প্রোটেক্ট করে রাখতো, যে কারণে এখনও এই আইল্যান্ডের লোকজন ভাবে সে এখনও সমুদ্রে আছে, কারণ হঠাৎ করে একদিন সেও সমুদ্রতলে কোথাও তলিয়ে যায় আর উঠে আসেনি। আইল্যান্ডের মানুষজন ভাবে মারমেড এবং তার সন্তান এখনও আইল্যান্ডটাকে প্রোটেক্ট করে যাচ্ছে, এবং যে কারণে এই মারমেডের প্রতি তাদের একটা অপরিসীম শ্রদ্ধা ভালোবাসা আছে, যেটার প্রতিফলন পুরো আইল্যান্ডেই দেখা যায়। বিভিন্ন জায়গায় তাদের স্ট্যাচু আছে। আপনি যখন ঢুকবেন আইল্যান্ডটাতে, প্রথম জেটিতেই একটি বিশাল সাইজের ভয়ঙ্কর দেখতে একটি মারমেডের স্ট্যাচু আছে। বাট তারা এটাকে খুবই পছন্দ করে, খুবই ভালোবাসে। হয়তো তাদের চোখে মারমেডের চেহারা এরকম, আমাদের ডিজনি প্রিন্সেসের মতো না, বাট তাদের ভালোবাসাটা অকৃত্রিম। এই আইল্যান্ডের লোকজনের কাছে এটা মিথ না, এটা বিশ্বাস। আমরা মিথ ভেবেই শুনে নিলাম। এখন আসি কাজের কথায়। আমি হোটেল বুক করেছিলাম আগোডা থেকে। থাইল্যান্ডের ক্ষেত্রে আগোডা বেশ ভালো ডিলস দেয়, বুকিং.কমেও পাওয়া যায়। যা বলেছি কোনোটাই প্রমোশন করা না আমার। আপনারা ওখানে আরও অনেক হোটেলসের অপশনস পাবেন বিভিন্ন বাজেটের। আর এই আইল্যান্ডটাতে, এই আইল্যান্ডটা অ্যাকচুয়ালি ন্যাশনাল ট্যুরিজমের আন্ডারে। সো এই আইল্যান্ডটাতে আপনাকে ঢুকতে হলে আপনি থাই হন বা ফরেন ন্যাশনাল, একটা টিকিট প্রাইস দিতে হয়, যেটা 5 দিন পর্যন্ত ভ্যালিড থাকে। ফরেনদের অ্যাডাল্টদের জন্য 200, বাচ্চাদের জন্য 100 বাত লাগে, আর লোকালদের 40 এবং 20 বাত। এছাড়া আপনাকে আরও গুনতে হবে ফেরি কস্ট। সেটা ফেরির কী বলে ওটাকে, ফেরির কন্ডিশনের উপর নির্ভর করবে। ট্যুরিস্ট ফেরি হলে 100 বাত, লোকাল ফেরি হলে 50 বাত পার ওয়ে। আবার যদি আপনি স্পিড বোটে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে 250 থেকে 300 বাত এক এক ওয়েতে গুনতে হতে পারে। এবং সেটা যদি আপনি স্পিড বোটটা চান যে আপনি পুরোটাই চার্টার্ড করে নেবেন, সেক্ষেত্রেও আপনাকে প্রায় 2-2.5 হাজার বাতের মতো দিতে হবে। আমার সাজেশন হচ্ছে লোকাল ফেরিতে যান। তারপরে আপনি আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এই আইল্যান্ডটা পলিথিন ফ্রি ডিক্লেয়ার করা হয়েছে। লোকালসরা আমি দেখেছি ইউজ করে, বাট অ্যাজ ট্যুরিস্ট আমাদের আইল্যান্ডের রুলস রেগুলেশন ফলো করা উচিত। সো ওই ব্যাপারটা খেয়াল রাখবেন। এবারে আসি কিভাবে আমরা ব্যাংকক থেকে এখানে এসছি। আমরা প্রথমে ব্যাংকক থেকে পাতায়া গিয়েছি, যেটা আমি আগের ভিডিওতেই বলেছিলাম। পাতায়া থেকে একটা ট্যাক্সিতে করে আমরা এখানে এসেছি। পাতায়া থেকে ট্যাক্সিতে আসতে আমাদের খরচ হয়েছিল 1,500 বাতের মতো, বিকজ আমরা একটা বড় ট্যাক্সি নিয়েছিলাম। ইউজুয়ালি 600 থেকে 1,500-2,000 বাতের ভিতরেই হয়, যে যেভাবে নেগোশিয়েট করতে পারে। ছোট ট্যাক্সি হলে আপনার 600 বাত থেকে শুরু হয়, আর বড় ট্যাক্সি হলে 1200 থেকে 1,800-2,000, যে যেরকম নেগোসিয়েশন পাওয়ার নিয়ে করতে পারবেন। আমাদের যে ট্যাক্সি নিয়ে এসেছিল সেই আমাদেরকে যাওয়ার ট্যাক্সিও ঠিক করে দিয়েছিল, যেটা আমরা বানপে পেয়ার থেকে উঠেছিলাম। আমাদের ওটা একদম সুকুমবিতে আমরা যে হোটেলে ছিলাম সেখানে নামিয়ে দিয়েছে। তার জন্যে সে আমাদের কাছ থেকে 3300 বাতের মতো নিয়েছিল। এখানেও বড় ট্যাক্সি হলে 2400 থেকে 3,500 বাতের মধ্যে ঘোরাফেরা করে হচ্ছে গিয়ে আপনার ফেয়ারটা। আর যদি ছোট ট্যাক্সি হয় আর একটু কম হয়। সেখানেও যা বললাম দরদাম করতে হবে ভালোই, ওদের একটু আমাদের মতো দরদামের স্বভাব আছে। আপনারা যদি কম মানুষ হন, শেয়ার ভ্যানে পাতায়া বা ব্যাংকক থেকে আসা যাওয়া করতে পারবেন। তার জন্যে মিনি ভ্যানে 200, আর শেয়ার ভ্যান যেগুলো বড় ভ্যান সেগুলোতে 400 বাতের মতো পার পারসন পড়ে। আর তাছাড়া আপনি আরও কমে আসতে চাইলে ব্যাংকক থেকে রয়্যাল প্রবেশে লোকাল বাস আসে, সেই বাসে এসে স্টেশনে নেমে ওখান থেকে আপনি ট্যাক্সি বা ওদের ওই যে প্রথম ভিডিওতে মনে হয় খেয়াল করেছেন, কিছু আজব টাইপের বাইকের সাথে ড্রিল করে লাগানো ট্যাক্সি টাইপ আছে, ওগুলোকে ওরা সংতেও বলে, ওগুলো করেও আপনারা আসতে পারেন। ওটা চড়া বেশ ইন্টারেস্টিং। একটা কথা, এই আইল্যান্ডটার নাম কোসামেদ বা কোসামেদ, দুটো নামেই পরিচিত। সো আপনি যে কোনোটা দিয়ে সার্চ করতে পারেন, তাই আজকে আমি দুটোই দিয়ে দিয়েছিলাম ভিডিওতে। ব্যাংকক ফিরতে আপনার এখান থেকে 3.5 থেকে 4.5 ঘন্টা লাগবে, ডিপেন্ডিং অন ট্রাফিক। আমাদের 4 ঘন্টার মতো লেগেছিল হোটেল পৌঁছাতে। আশা করি কোসামেদ ব্লগটা আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ।